হ্যালো ব্রেন, লাস্ট 12 ঘন্টায় মেসিভ একটা ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান তার সর্বোচ্চ ডিপ্লোম্যাটিক ট্রাইজ ব্যবহার করে গিয়েছে দুদিকের জন্যই, মূলত ইরান এবং ইউএসের জন্যই। এবং পাকিস্তান তার সর্বোচ্চ লেভেল থেকে ডিপ্লোম্যাটিক সোর্স ব্যবহার করে মূলত দুই পক্ষকে আরও একবার সামনে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে যেটা আমি শুনতে পেয়েছি, এটা আসলে মেসিভ বিগ ব্রেকিংয়ের মতো হতে যাচ্ছে। মূলত পাকিস্তান ট্রাই করে যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানে নিয়ে আসার জন্য এবং ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও পাকিস্তানে নিয়ে আসার জন্য, এবং দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে মূলত ফাইনাল একটা সলিউশনের দিকে নেওয়ার জন্য। নট জাস্ট এখানেই তারা শেষ করতে যাচ্ছে, পাকিস্তানের মেগা প্ল্যান হচ্ছে মূলত এন্টায়ার রিজনাল কোঅপারেশন আরও স্টেবল করার জন্য টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান, মোহাম্মদ বিন সালমান এবং ইজিপশিয়ান প্রেসিডেন্ট সিসি এবং কাতারের আমিরকে মূলত একই টেবিলে বসানোর জন্য এবং এন্টায়ার রিজনকে মূলত স্টেবল করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং পাকিস্তান ট্রাই করে যাচ্ছে। যার একটা পার্ট হিসেবে মূলত আজকে শাহবাজ শরীফ মূলত সৌদি আরবে গিয়েছেন মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে। সেখান থেকে কাতার এবং টার্কিতে তিনি ভ্রমণ করবেন। সো চান্সেস আর হাই যে এই কোঅপারেশনটা যদি কোনো কারণে পাকিস্তান সফল করতে পারে, পাকিস্তানের পক্ষ থেকে তো ওয়ার্ল্ড স্টেজে বিশাল ডিপ্লোম্যাটিক উইন হবে। ঠিক একইভাবে এটাও বলে রাখি, পাকিস্তান কিন্তু এই পিস টক অ্যারেঞ্জ করতে গিয়ে দুই নৌকায় পা দিয়ে দিয়েছে এবং দুই নৌকার মধ্যে একটা নৌকা মূলত প্রো ইস্টার্ন আর একটা নৌকা প্রো এশিয়ান অথবা ইসলামিক ওয়ার্ল্ডের দিকে তাকালে একটা প্রো সুন্নি আর একটা প্রো শিয়া। মানে পাকিস্তান কিন্তু মানে এমন এক জায়গা থেকে এটাকে ডিপ্লোম্যাটিকভাবে সলিউশন করার চেষ্টা করে যাচ্ছে যাতে পাকিস্তান নিজেও অনেকভাবে ক্রিফেল হতে পারে, অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতেও পারে। চান্স ওভাবেই দেখা গেছে। এবং যখন এগুলো বলছি তখন লাস্ট পিস্টক ব্যর্থ হওয়ার পেছনে আর একটা ক্রুশাল রিজন হিসেবে ব্যাখ্যা করেছে আজকে হামিদ মির, মূলত ইন্ডিয়ান একটা টিভিকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এগুলো বলেছেন। সেখানে তিনি বলেছেন যে সব কিছু ঠিক ছিল, স্টেট অফ হরমুজ নিয়ে তারা সলিউশনে পৌঁছেছে, এনরিচমেন্ট নিয়ে এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে, স্যাংশন নিয়ে, সব কিছু নিয়েই তারা একটা মোটামুটি ক্লোজ সলিউশনে পৌঁছে গিয়েছিল। কিন্তু একটা পয়েন্টে গিয়ে ফাইনালি এটা ডিস্ট্রয় হয়েছে, আর সেটা ছিল হচ্ছে লেবাননকে এই পিস্টকে টেনে আনা এবং লেবাননকে এই পিস্টকের সাথেই মূলত এখানেই মূলত আরেকটা সিসফায়ার মানে লেবানন সিসফায়ার করা এবং লেবাননের ভূমি লেবাননকে ছেড়ে দেওয়া, ইসরায়েল এখান থেকে সরে যাওয়া, এগুলো নিয়ে ফাইনাল যখন ডিসকাস হচ্ছিল সেখানেই মূলত ফাইনালি পিস্টকটা ব্যর্থ হয়ে গেছে। এবং হামিদ মির ব্যাখ্যা করেছেন ঠিক এভাবেই যে আলটিমেটলি লেবাননের কারণে, লেবানন এই পিস্টককে থেকে ইগনোর করার কারণে ফাইনালি এটা ব্যর্থ হয়েছে। নট জাস্ট দ্যাট যে ইউরেনিয়াম, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, স্যাংশন, হরমুজ স্টেট, এইসব নিয়ে এটা ব্যর্থ হয়নি। ব্যর্থ হওয়ার একমাত্র জায়গা ছিল ওটা। এবং আমরা যেমনটা জানি যে ইরান কমিটমেন্ট করেছে যে তারা লেবাননকে রক্ষা করবে, লেবাননকে ইগনোর করবে না, হামাসকে রক্ষা করবে, ইগনোর করবে না, হুতিদেরকে রক্ষা করবে, ইগনোর করবে না। অ্যাজ ওয়েল এজ সেম থিং যে ইরান আসলে সত্যি সত্যি সেই জায়গায় এখনও দাঁড়িয়ে আছে, তারা সেখান থেকে এক পাও পিছনে সরেনি। সো এটা ক্লিয়ারলি মিন করে যে ইরান তার অবজেক্টিভে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড যখন এগুলো বলছি ঠিক তখনই মূলত লেবানন নিয়ে নেতানিয়াহু মূলত আরেকটা শর্ত জুড়ে দিয়েছে আজকে জেডি ভেন্স এবং ডোনাল্ড ট্রাম্পকে। সে সরাসরি তিনটা মূলত তিনটা তার একটা প্ল্যান দিয়েছে। সেই রুট প্ল্যানটা এরকম, লেবাননকে টোটাল তিনটা ভাগে সে বিভক্ত করতে চায়। যার প্রথমটা হচ্ছে সাউদার্ন লেবানন, যেটা হচ্ছে ইসরায়েলের সাথে বর্ডার। সেখানে একটা 8 কিলোমিটার রেডিয়াসের বাফার জোন তৈরি করতে চায়, যেখানে স্থায়ী যে লেবাননিরা এতদিন বসবাস করে যাচ্ছে তারা আর কোনোদিন এখানে ফিরতে পারবে না। 8 কিলোমিটার রেডিয়াস, মানে বর্ডার থেকে 8 কিলোমিটার টোটালি তাকে ছেড়ে দিতে হবে এবং এই রেডিয়াসে কেউ কখনো স্থায়ীভাবে তো দূরের কথা এখানে কোনোদিন বসবাসই করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, এর পরের যে এরিয়াটা রয়েছে লিটানি রিভার পর্যন্ত, লেবাননের একটা নদী আছে যেটা মূলত এন্টায়ার লেবাননকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। সেই লিটানি রিভার পর্যন্ত সাউদার্ন লেবাননের এই এরিয়াটাকে তারা বলছে যে তারা মিলিটারিজ জোন হিসেবে ঘোষণা করবে। আলটিমেটলি হচ্ছে সেখানের এন্টায়ার সিকিউরিটি ইসরায়েল কন্ট্রোল করবে এবং ইসরায়েলের তত্ত্বাবধানে সেখানে মানুষ থাকবে। ফাইনালি ইসরায়েল যখন মনে করবে যে তারা হিজবুল্লাহকে কমপ্লিটলি ডিস্ট্রয় করতে পেরেছে, তখন তারা উইথড্র হবে এবং উইথড্র কখন হবে সেটাও তারাই ডিসাইড করবে। এটা ওয়ার্ল্ড কমিউনিটি বা লেবানন কোনোভাবে ডিসাইড করতে পারবে না। ঠিক এই ধরনের শর্ত দ্বিতীয়টা দিয়েছে। আর তৃতীয়টা তাদের শর্ত লিটানি রিভারের ওপার নর্দার্ন পারে মূলত আলটিমেট যে লেবানন রয়েছে সেটা কন্ট্রোল করবে মূলত লেবানন আর্মি। এবং লেবানন আর্মিকে মাস্ট এনশিওর করতে হবে যে তারা ওই প্রান্তেও হিজবুল্লাহকে কোনো জায়গা দিচ্ছে না এবং পুরোপুরিভাবে ইসরায়েলি কোঅপারেশনের মধ্যে তাদেরকে এটা করতে হবে। আলটিমেট এটাকে বলা যায় যে টেকনিক্যাল অকুপেশন, কলোনিয়ালিজম এবং টেকনিক্যালি এন্টার ল্যান্ড দখলের একটা পায়তারা। এটা হচ্ছে ইসরায়েলি প্ল্যান, যেটা জাস্ট
আজকে হয়েছে। আজকে নেতানিয়াহু মূলত এটা জে ডিভেন্স এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তগত করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল এটা মূলত লিখেছে। সো প্রবাবলি লেবানন নিয়ে ইসরায়েলের যে প্ল্যান সেটার কারণে আলটিমেটলি সেকেন্ড রাউন্ড পিস টকও ডিস্ট্রয় হওয়ার চান্স রয়েছে, কারণ এমন কঠিন শর্তে, এমন ডিস্ট্রাকটিভ শর্তে কেউ কোনোদিন মানবে না যে লেবাননকে ইসরায়েলের হাতে ছেড়ে দেওয়া। ইসরায়েলের হাতে বিন্দু পরিমাণ ল্যান্ড গেলে ইসরায়েল এটাকে কী করে সেটা আমরা ক্লিয়ারলি দেখেছি যখন মানে সিরিয়ান গোলান হাইট তারা অকুপেট করেছে। সিরিয়ান গোলান হাইট যখন সেই 67 ওয়ারে তারা যখন নেয় তখন এখানেও একটা বাফার জোন তৈরি করেছিল। এরপর বাফার জোন থেকে মিলিটারি জোন থেকে বর্ডার জোন এভাবে তৈরি করেছিল। আজকের দিনে এটা এন্টায়ারলি ইসরায়েল বলছে এটা তার গোলান হাইট। এটাকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অংশ হিসেবে স্বীকার করেছে গত লাস্ট প্রেসিডেন্সিতে, এবং এটাকে ট্রাম্প হাইট হিসেবে ব্যাখ্যাও করেছে, ঠিক এভাবে করেছে। সো আলটিমেটলি হিস্ট্রি রিপিট করতে চাচ্ছে যে গোলান হাইট মিনস হচ্ছে লেবানন হাইট। লেবাননকে ঠিক এভাবে তারা অকুপেট করার প্ল্যান করে যাচ্ছে। অ্যান্ড দেন এটা নিয়ে ইরানিয়ান পার্লামেন্টে বেশ তর্ক বিতর্ক হয়েছে, এবং ইরানিয়ান পার্লামেন্টে দুটো জিনিস আজকে সিরিয়াসলি কথা হয়েছে। ইরানিয়ান পার্লামেন্ট সিকিউরিটি স্পোক্সপারসন ক্লিয়ারলি এবং স্ট্রিক্টলি বলেছে যে হরমুজ স্টেট নিয়ে কোনো ধরনের আলোচনা নয়। হরমুজ স্টেট সভরেন রাইট এখানে টোল হবে, আমেরিকান এনি কাইন্ডস অফ কোঅপারেশন এখানে ব্যর্থ হবে, ডান। এখানে ফুল স্টপ দিতে বলেছে কোঅপারেটিভ যে টিম রয়েছে তাদেরকে, এবং সিকিউরিটি স্পোক্সপারসন এটা বলেছে। এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। দেন এটা নিয়ে আলটিমেট যারা কোঅপারেট করতে আসবে, যারা হচ্ছে পিস টক করতে আসবে, তাদেরকে ভুগতে হবে। দেন ইরানিয়ান সেন্ট্রাল ব্যাংক আজকে মাসুদ পেজেশকিয়ানকে মূলত একটা সফট ওয়ার্নিং ঠিক এভাবে দিয়েছে যে যুদ্ধ এখন যেভাবে চলছে তাতে যদি আর মাসখানেক কন্টিনিউ করে তাহলে 180% ইনফ্লেশন রেট চলে যেতে পারে। ইনফ্লেশন রেট 180% যাওয়া মানে হচ্ছে লেবাননের যে কারেন্সি রয়েছে এটার কোনো ইরানের যে কারেন্সি রয়েছে এটার অ্যাকচুয়ালি এমনিতে কোনো ভ্যালু নেই, এটা আসলে কোনো ধরনের ভ্যালু আর থাকবেই না। দেন হচ্ছে ইনফ্লেশনের কারণে কমপক্ষে 2 থেকে 3 মিলিয়ন মানুষ জবলেস হবে। এই জবলেস হওয়া মানুষ যখন রাস্তায় নামবে তখন তাদেরকে আর কন্ট্রোল করা যাবে না, এবং এন্টায়ার ইরান মূলত সিভিল ওয়ারের দিকে ঝুঁকে যেতে পারে। সো এটা একটা ইরানিয়ান ইন্টেল যেটা হচ্ছে মাসুদ পেজেশকিয়ানকে আজকে সফট ওয়ার্নিং দিয়েছে যে এখন হয় ওয়ার কন্টিনিউ করবে অথবা ওয়ার বন্ধ করে আলটিমেটলি হচ্ছে স্যাংশন রিলিভ করে ইকোনমিকে রিভাইভ করার চেষ্টা করবে। অ্যান্ড সেম টাইমে তাদের সেন্ট্রাল ব্যাংক এটাও বলে দিয়েছে যে এই ক্যাটাস্ট্রফিক্যাল সিচুয়েশন থেকে তারা রিভাইভ করে উঠতে অ্যাটলিস্ট 10 বছরের মতো সময় লেগে যাবে। সো এটা গেটিং সো হার্ড ইরানের জন্য যে এখন তারা নেগোসিয়েশন আসলে কীভাবে করবে। এখানে বুঝতে হবে যে দুইটা হার্ডলাইনার, একটা হচ্ছে আইআরজিসি যে কোনো ধরনের সলিউশন মানতে চায় না, আলটিমেটলি হচ্ছে সে যেভাবে চায় সেভাবে আমেরিকা মানবে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট পার্সপেক্টিভ, যারা হচ্ছে ইকোনমি সিকিউরিটি থেকে এভরিথিং মেনটেন করার দায়িত্বে রয়েছে, তারা এখন চরম বিপদে রয়েছে যে না আইআরজিসিকে কন্ট্রোল করতে পারছে, না সিকিউরিটি সার্ভিসকে কন্ট্রোল করতে পারছে, না আবার সাধারণ পাবলিকের ডিমান্ড মিট করতে পারছে। সো এটা ইরানের জন্য এখন ডে বাই ডে বিপজ্জনক হয়ে আসছে। এবং আমেরিকা এই সময় তাদেরকে যে 20 ইয়ার্সের এনরিচমেন্টের একটা মানে লো এনরিচমেন্টের যে অফার দিয়েছে সেটা ইরান নাকি আজকে ডিপ্লোম্যাটিক টাইতে এটা জানিয়েছে যে তারা লেস দেন 10 ইয়ার্সের মতো, 5 বা 7 ইয়ার্স এরকম একটা হলে হয়তো এটা মানতেও পারে তারা। রিজন তারা এই সময়ের মধ্যে ফুল স্যাংশন রিলিফ চায়। সো ইরানের একটা প্ল্যান মেবি এরকম যে তারা স্যাংশন রিলিফ হলে ইকোনমিক রিভাইভ করার পরে তারা হয়তো নতুন করে আবার এনরিচের দিকে ঝুঁকে যাবে, যেহেতু এটা তাদের নিজের প্রযুক্তিতে চলে। সো এই অবস্থায় এখনকার মধ্যে মূলত ইউরোপ একটা বিগ গেম খেলে যাচ্ছে। এখন পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি, ইউরোপের ইউনিয়নের টোটাল 27টা দেশের মধ্যে 26টা দেশ পুরোপুরিভাবে চাচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড পার্শিয়াল সব ধরনের ডিফেন্স এগ্রিমেন্ট ইসরায়েলের সাথে টার্মিনেট করতে। অ্যান্ড আজকে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি পুরোপুরিভাবে ইসরায়েলের সাথে সব ধরনের ডিফেন্সটাই টার্মিনেট করে দিয়েছে। অ্যান্ড সে মূলত দ্বিতীয় পেদ্রো সানচেজ হতে যাচ্ছে যা দেখতে পাচ্ছি, এবং পেদ্রো সানচেজ যেভাবে বলেছে তার কথার ধরন ঠিক একই রকম। এবং গতকালকে ট্রাম্পকে লিটারালি ধুয়ে দিয়েছে। ট্রাম্প যখন পোপ লিওকে ক্রিটিসাইজ করেছেন তখন সে তার মতবাদে ঠিক এভাবে বলেছে যে আমরা এমন সমাজে বসবাস করি না বা করতে চাই না যে সমাজে রাজনীতিবিদ রিলিজিয়াস টপ ফিগারকে সমালোচনা করে। রিলিজিয়াস টপ ফিগার রাজনীতির ঊর্ধ্বে এবং তাকে আমরা সেভাবে সম্মান করি। সো ট্রাম্পের কথা ডিস্ট্রাকটিভ, এটা গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু ট্রাম্পের জন্য একটা বার্তা যে আলটিমেটলি হচ্ছে মানে
ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি এখন কিভাবে দেখতে চায়। এবং পেদ্রো সানচেজ আজকে চায়না থেকে ক্লিয়ারলি বলেছে যে অনলি ওয়ান কান্ট্রি পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল ফান্ডামেন্টালি ভায়োলেট করেছে, সেটা হচ্ছে ইসরায়েল। সো ইউরোপ থেকে এখন যেসব বার্তা আসছে সেটা ইসরায়েলকে তো অলরেডি মোস্ট অফ দ্য ওয়ে তারা হচ্ছে এই মুহূর্তে আইসোলেটেড। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে একটা কান্ট্রি তাদেরকে এই মুহূর্তে সহযোগিতা করে, সেটা সম্ভবত হচ্ছে যতটুকু আমি বুঝতে পারছি এটা হাঙ্গেরি অথবা হচ্ছে জার্মানি, এই দুইয়ের বাইরে আর তেমন কেউ না হতে পারে। সো চান্সেস আর হাই যে এখানে মানে ইউরোপের সাথে কোঅপারেশনটা ডে বাই ডে তাদের ছোট হয়ে আসবে এবং আরও অনেক বেশি ছোট হয়ে আসবে। এবং মিডল ইস্টে মূলত আরেকটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, যেটা আলটিমেটলি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস মূলত এখন চরম বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সেই বিপদটা কি? সে ইসরায়েলের সাথে টাই আরও স্ট্রং করার ঘোষণা দিয়েছে যুদ্ধের মাঝামাঝি সময়েই। নতুন করে সে মূলত একটা ডিফেন্স ফ্যাক্ট তৈরি করতে যাচ্ছে ইন্ডিয়ার সাথে। গেমটা এখানে ডেঞ্জারাস কেন? ইন্ডিয়ার সাথে ডিফেন্স প্যাক্ট মানে হচ্ছে আলটিমেটলি হচ্ছে চায়না এবং পাকিস্তান এবং ইন্ডিয়া মূলত মিডল ইস্টে একদম মুখোমুখি। কোথায়? ইউএই এবং সৌদি আরব। অ্যান্ড ইউএই সৌদি আরবে মূলত একটা সিরিয়াস ক্লাশ চলতেছে, যেটা হচ্ছে ভয়ঙ্কর ক্লাশ। এই ক্লাশটা মূলত হচ্ছে রিজনাল ডমিনেশন নিয়ে। সো এখানে পাওয়ার হাউস অল দ্য ওয়ে, মানে আপনি মিলিটারি, ইকোনমিক্যাল, পলিটিক্যাল অল পাওয়ার হাউসের দিক থেকে তাকালে সৌদি আরব এখানে ডমিনেট করতে চায় পার্সিয়ান গলফ এরিয়াকে। ঠিক একইভাবে সৌদি আরবকে মানতে চায় না মূলত ইউএইর লিডাররা। সো এখানে একটা ভয়ঙ্কর টাইয়ের দিকে যাচ্ছে। আলটিমেটলি যদি এই ডিফেন্স প্যাক্ট হয়, সো পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া মূলত নট জাস্ট সাউথ এশিয়াতে মুখোমুখি, তারা মুখোমুখি হয়ে যাবে মিডল ইস্টেও। অ্যান্ড একই সময়ে সেখানে ইসরায়েল অবশ্যই এখানে পার্ট হতে যাবে, যার সবচেয়ে বড় ভিকটিম হবে আগামী দিনগুলোতে মূলত ইরান। সো ইরানের জন্য এটা এখন হার্ড টাই, যে তারা এখন ফাইনালি হচ্ছে তারা এখন কি করবে, মানে কি একটা সমঝোতার মধ্যে যাবে নাকি আলটিমেটলি হচ্ছে ওয়ারের পথ বেছে নেবে। যেমনটা হচ্ছে পার্লামেন্টারি সিকিউরিটি স্পোক্সপারসন বলেছে যে হরমুজ নিয়ে কোনো ধরনের আলোচনা নয়, বরং যদি হরমুজে কেউ না মানে তবে তাকে ওয়ারে ফিরে আসতে হবে। দ্যাট মিনস হচ্ছে তারা ওয়ার্ড দিয়ে হলেও সলিউশন করবে, কিন্তু হরমুজ মানবে না। অ্যান্ড লাস্টলি এখানে মূলত সবচেয়ে বড় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, অদ্ভুত নয় বলবো, এটা সফল ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ইউক্রেনে জেলেনস্কি আজকে ঘোষণা দিয়েছে তার দেশের তৈরি করা 3 থেকে 4টা টাইপের রোবট, মূলত রোবট আর্মস আলটিমেটলি হচ্ছে রাশিয়ান একটা ব্যাটেলকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে পেরেছে। রোবট, নট জাস্ট হিউম্যান। হিউম্যান ফ্রন্ট লাইনে যায়নি, হিউম্যান পেছন থেকে এটাকে অপারেট করেছে এবং রোবট এন্টায়ার একটা ব্যাটেলকে ডিস্ট্রয় করে দিয়েছে। জাস্ট আপনি ভাবেন কোথায় গিয়েছে। এক ওয়ারের কারণে যে দেশ টিকতে পারতো না, সে এখন রোবোটিক আর্মস তৈরি করে এন্টায়ার ব্যাটেলকে ডিস্ট্রয় করেছে, তাও রাশিয়ার মতো একটা মিলিটারি ব্যাটেল। অ্যান্ড এটা প্রবাবলি মিলিটারি ডেভেলপমেন্টের দিক থেকে আমি যদি বলবো তাহলে খুবই সিরিয়াস ডেভেলপমেন্ট এবং খুব দ্রুত সময়ে এটা ওয়ার্ল্ডের লাইমলাইটে চলে আসবে। কারণ রোবোটিক দিয়ে যদি এভাবে যুদ্ধ করা যায়, আগামীর দিনের ফ্রন্ট লাইন অনেকটা নন হিউম্যান হয়ে যাবে এবং সেখানে ক্যাটাস্ট্রফিটা আপনি আগে ভাবেন কীভাবে হবে। যে কোনো দেশকে অ্যাটাক করতে দ্বিতীয়বার দ্বিধা করবে না। সো এটা খুবই টাফ দিকে চলে যাচ্ছে। সো এখন লাস্টে আমি যেটুকু বলবো যে যদি ফাইনালি টেবিল টকটা হয় এবং পার্সিয়ান গল্ফে যে ব্লকেট, এগুলো ননসেন্স ব্লকেট, যেগুলো কোনোটাই কাজ করবে না। আলটিমেটলি এখান দিয়ে তেল গ্যাস যাতায়াতের রাস্তা তৈরি করে দিতে হবে। চায়না যেভাবে স্ট্রং ওয়ার্ড ইউজ করেছে সেটাকে আলটিমেটলি গ্রহণ করতে হবে আমেরিকাকে। আমেরিকা এখানে এই ব্লকেট দিয়ে টিকতে পারবে না। অ্যান্ড যদি ফাইনাল টেবিল টকটাতে বসতে পারে এবং সিরিয়াস কোঅপারেশনে যেতে পারে, ডোনাল্ড ট্রাম্প, এরদোগান, পেজেশকিয়ান, সালমান, সিসি, হামাদ, এরা সবাই যদি এখানে আসে, আই থিঙ্ক সলিউশনের রাস্তা একটা বের হবেই। এবং পাকিস্তান যেভাবে ট্রাই করে যাচ্ছে, মুহূর্তে মনে হচ্ছে যে পাকিস্তানের সর্বোচ্চ ট্রাই এটা, যে তারা সব কিছু দিয়ে ট্রাই করে যাচ্ছে। তাদের ডেপুটি ফরেন মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার যিনি ক্লিয়ারলি বলেছিলেন যে টক ইজ নট ওভার ইয়েট। সো আলটিমেটলি এটা এখনও ওভার হয়নি। দ্যাটস ইট।